আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ, ঠিক আছে। তো আজকে হচ্ছে প্রথমে তোমাদের ওই বিল্ডিং বাই লজের যেটুকু বাকি ছিল সেটা দেখিয়ে দেব। আর হচ্ছে তারপর আমরা অটোক্যাডে যাব, ঠিক আছে? আর প্রিভিয়াস যে টাস্কটা দিয়েছিলাম সেটা কয়েকজন বাকি আছো, তারা প্লিজ একটু সাবমিট করে দিও। আর তোমাদের তো ফিডব্যাক আমি দিয়েইছি যে কে কীরকম, মানে সবাই কীরকম ওভারঅল করেছো সেটা নিয়ে ফিডব্যাক দিয়েছি, সেটা অনুযায়ী নেক্সট যখন টাস্ক দেবো সেগুলো মাথায় রেখো। আচ্ছা, তো তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা অ্যাপিয়ার হলে আমাকে একটু জানাও। সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে স্ক্রিন? National Yes. হ্যাঁ, ঠিক আছে। তো আজকে হবে তোমার, আজকে এখান থেকে শুরু করছে এফএসআই। এই এফএসআইটা ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করে এফএসআই এর ফুল ফর্ম কী এবং এটার ব্যাপারটা কী। তো এফএসআই এর ফুল ফর্ম হচ্ছে ফ্লোর স্পেস ইন্ডেক্স। তো এটা কিভাবে আমরা ডিফাইন করব বা এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? না, আমাদের যে টোটাল কভার্ড এরিয়া অফ অল ফ্লোরস, প্রত্যেকটা ফ্লোর, সেটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সব ফ্লোরের যে কভার্ড এরিয়া রয়েছে সেটা বাই প্লট এরিয়া, সেটা বাই প্লট এরিয়া করলে আমাদের এফএসআই বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে কেউ কি আর অ্যাড? ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এফএসআই, তাহলে কি বলবে? এফএসআই এর প্রথমে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ফ্লোর স্পেস ইন্ডেক্স, এবং এটা হচ্ছে টোটাল কভার্ড এরিয়া অফ অল ফ্লোরস বাই প্লট এরিয়া। এবং এটা ডিপেন্ড করছে যে কীরকম জোন থাকলে তার পারমিসিবল এফএসআই কত হবে। যেমন রেসিডেন্সিয়াল স্কিম এরিয়া থাকলে 1, রেসিডেন্সিয়াল সিটি এরিয়া থাকলে 4, এইভাবে এটা দেওয়া আছে। নেক্সট কি না, হাউ টু ক্যালকুলেট এফএসআই। ধরো এটা ফার্স্ট ফ্লোর, আমার শুধু গ্রাউন্ড মানে শুধু একতলা আছে, তাহলে আমার কি হবে? যদি আমার পুরো প্লট এরিয়াটা 5,000 স্কোয়ার ফিট হয়, আর যেটুকু আমি বাড়িটা তৈরি করেছি সেটার যদি 1,500 স্কোয়ার ফিট হয়, তাহলে তার এফএআর হবে 1,500 স্কোয়ার ফিট ফ্লোর এরিয়া বাই 5,000 অফ প্লট হবে, এটা লট নয়, প্লট এরিয়া। তাহলে তার এফএআর হয়ে যাবে 0.3। সিমিলারলি যদি আমার দোতলা হয় তাহলে আমার 1,500 × 2, তাহলে 3,000, 3,000 বাই 5,000 ইজ ইকুয়াল টু 0.6 এফএআর। তো এইভাবে এফএআর বা এফএআর বা এফএসআই এটা ক্যালকুলেট হয়, ফ্লোর এরিয়া রেশিও বাই ফ্লোর স্পেস ইন্ডেক্স, ঠিক? আচ্ছা, তারপর হচ্ছে প্রিন্সিপালস আন্ডারলেইং বিল্ডিং বাই লজ। তো বিল্ডিং বাই লজের কিছু প্রিন্সিপাল রয়েছে, যেমন classifying the building with unit as a family and mentioning the requirement, classify rooms according use, and then specify, এক মিনিট, কেউ কি কিছু বলছে চ্যাটে? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এটা একজন আমাকে বলেছিল এই পিডিএফটা দিতে, অবশ্যই হ্যাঁ, আজকে আমি মনে করে দেবো, সেই দিন বলেছিল সেই দিন আমার দেওয়া হয়নি, অবশ্যই দেবো, দাঁড়াও এটা ক্লাসটা আমার শেষ হয়ে যাক দিয়ে আমি এই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। আচ্ছা, তো ক্লাসিফাই রুমস অ্যাকর্ডিং ইউজ অ্যান্ড দেন স্পেসিফাইং মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ইচ রুম উইথ রেসপেক্ট টু সাইজ, হাইট, ফ্লোর এরিয়া, ভেন্টিলেশন অ্যান্ড লাইট। তাহলে এই প্রিন্সিপালগুলোর মধ্যে হচ্ছে যে রুমের কত সাইজ হবে মিনিমাম, তার হাইট কত হবে, তার ফ্লোর এরিয়া কত হবে, সেটা যাতে লাইটিং অ্যান্ড ভেন্টিলেশনের জন্য ঠিকঠাক হয় সেরকমভাবে আমাদের বিল্ডিং বাই লজ অনুযায়ী সেই রুমটাকে বা সেই বিল্ডিংটাকে ডিজাইন করতে লাগে। আচ্ছা, স্পেসিফাই হাইট অফ কম্পাউন্ড ওয়াল অ্যান্ড লোকেশন অফ গেট ইন ওয়াল, কন্ট্রোলিং প্রজেক্ট ইন মার্জিনাল স্পেস। Voice, হ্যাঁ, বলো। ভয়েস ইকো? আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও দেখি।
এবার শোনা যাচ্ছে ঠিকঠাক? এবার ঠিক আছে তো? একদম। হ্যাঁ, ঠিক আছে। তো কন্ট্রোলিং projection in marginal space, insisting on suitable FSI or FAR, specify suitable arrangements with respect to drainage and water supply। তাহলে আমাদের এই সমস্ত কিছু মাথায় রাখতে হবে যে আমাদের এফএআর কীরকম রয়েছে, আমাদের মার্জিনাল স্পেস কত আছে। মার্জিনাল স্পেস মানে কি না, মার্জিনাল স্পেস মানে হচ্ছে আমরা যে সেটব্যাকটা সেদিন পড়লাম সেই সেটব্যাকটাই কোন দিকে কতটা সেম রাখ। হ্যাঁ, সেম ইকো হচ্ছে। নেট কানেকশন তো। সেম কথা হচ্ছে না, কথা কথা। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তো স্পেসিফাই সেটব্যাক, লাইট প্ল্যান অ্যান্ড মার্জিন, স্পেসিফাই মিনিমাম সাইজ অফ প্লটস, দেয়ার ডাইমেনশন অ্যান্ড ফিগার। তাহলে আমরা এই বিল্ডিং বাই লতে যেমন আমরা কোথায় কিভাবে আমরা ওয়াটার সাপ্লাই করব, কিভাবে আমরা ড্রেনেজ সিস্টেমটাকে অ্যারেঞ্জ করব, কিভাবে আমরা সেটব্যাকটা কতটা রাখবো, কীরকমভাবে আমাদের প্লটিং সাইজ কি হবে, আমাদের কম্পাউন্ড ওয়াল কোথায় বসবে, কীভাবে কোথায় গেটের স্পেসটা রাখবো, তো এই সমস্ত কিছু কিন্তু বিল্ডিং বাই লজ দিয়ে ফলো হয়। আচ্ছা, বিল্ডিং বাই লজের বিল্ডিং বাই লজ ফর রেসিডেন্সিয়াল এরিয়া। তাহলে রেসিডেন্সিয়াল এরিয়া বিল্ডিং বাই লজ কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে না, সাইজ অফ প্লটস, এরিয়া লিমিটেশন, মার্জিন, হাইট অফ দ্য বিল্ডিং, প্লিন্থ হাইট, মিনিমাম এরিয়া অফ রুমস, বেসমেন্ট, কম্পাউন্ড ওয়াল, প্রজেকশন মার্জিন, প্যারাপেট ওয়াল, মেজানাইন ফ্লোর অ্যান্ড স্টেয়ারকেস। তাহলে এই সমস্ত কিছুতে আমরা কিভাবে বিল্ডিং বাই লজটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল করব, সেইগুলো হচ্ছে এই এরিয়াগুলো। এবার এখানের মধ্যে একটা হচ্ছে মেজানাইন ফ্লোর কি। মেজানাইন ফ্লোর হচ্ছে যে দুটো ফ্লোর, আমার ধরো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আছে, দুটো ফ্লোরের মধ্যে হাইট যদি অনেকটাই বেশি থাকে তাহলে আমরা সেখানে দুটো ফ্লোরের মাঝখানে কোনো একটা ফ্লোর আমরা করতে পারি এবং তার এরিয়াটা একটু ছোট হয়, তো সেই এরিয়াটাকে আমরা মেজানাইন ফ্লোর বলতে পারি। আচ্ছা, তারপর কি হচ্ছে সাইজ অফ প্লট। সাইজ অফ প্লটের উপর ডিপেন্ড করে আমাদের ফ্রন্টেজ কতটা হবে সেটার একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। যেমন ডিটাচ বিল্ডিং সাইজ অফ প্লট এত হলে ফ্রন্টেজ এত হবে, সেমি ডিটাচ, রো টাইপ বিল্ডিং, এই সমস্ত ভ্যালু এর মানে ডিপেন্ড করছে প্লটের ওপর, তার উপর ডিপেন্ড করছে যে ফ্রন্টেজটা কত হবে। আচ্ছা, এবার হচ্ছে এরিয়া লিমিটেশন। The limitation of area and height of the building of different type of construction and occupancy class is achieved by satisfying floor area ratio. The FAR is specified taking into account the following aspect. তাহলে আমাদের ফ্লোর এরিয়া রেশিওর উপর ডিপেন্ড করে যে আমাদের বিল্ডিংয়ের হাইট এবং তার এরিয়াটা কতটা হবে। তাহলে এইগুলো কী কী অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করছে না, অকুপেন্সি ক্লাস, type of construction, width of the street frontage, the building and the traffic load, parking facilities, এক মিনিট দ্বারা, নেটটা তো আমার কানেক্ট আছে, তারপরও শোনা যাচ্ছে না কিছু, খুব ঝামেলা তো এটা। তোমরা কি দেখতে পাচ্ছ না, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে, একটু মেসেজ করে বলো। কোনো কোনো সময় আসছে, কোনো কোনো সময় আসছে না। আচ্ছা, দাঁড়াও এক মিনিট, তোমরা হোল্ড করো, হ্যাঁ আমি নেটওয়ার্কটা চেঞ্জ করি। আর বাবা, নেটটা এত ডিস্টার্ব করছে।
1 মিনিট দাঁড়াও সবাই। কানেক্ট হচ্ছে না তো ঝামেলা, এখানে ঝামেলা বুঝতে পারছি না এখন। কেনে আচ্ছা এবার শোনা যাচ্ছে? দেখো তো, শোনা যাচ্ছে? একটু কেউ কনফার্ম করো শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা একটু কেউ বলো কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আর স্ক্রিনটা শেয়ার হচ্ছে তো? না, স্ক্রিনে কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এবার দেখো তো। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক ঠিক আছে। তো এরিয়া লিমিটেশনের মধ্যে হচ্ছে তোমার ফ্লোর এরিয়া রেশিওর উপর ডিপেন্ড করে যে আমার বিল্ডিংয়ের হাইট এবং বিল্ডিংয়ের এরিয়াটা কত হবে, ঠিক আছে। এবং তার সাথে কিছু কিছু অ্যাসপেক্ট আছে, যেমন অকুপেন্সি ক্লাস, টাইপ অফ কনস্ট্রাকশন, width of street frontage and the building and the traffic load, parking facilities, local firefighting facilities, water supply and drainage। আচ্ছা, তারপর বিল্ট আপ এরিয়া, আমার কতটা বিল্ট আপ এরিয়া থাকলে পরে আমি কতটুকু জায়গাতে বিল্ডিংটা করতে পারি সেটা ডিপেন্ড করছে আমার কতটা প্লট এরিয়া আছে। তাহলে আমার যদি প্লট এরিয়া 200 মিটারের কম হয় তাহলে আমি কতটুকু পর্যন্ত আমার বিল্ট আপ এরিয়া হতে পারে? 66.67% of the plot area on ground floor and first floor, nothing on second floor exiting 25% of the ground floor। তার মানে আমার যদি 200 মিটার স্কোয়ার প্লট এরিয়া থাকে তাহলে আমি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটোই কিন্তু প্লট এরিয়ার এত পার্সেন্ট ইউজ করতে পারবো। এবং যদি আমাকে সেকেন্ড ফ্লোর করতে হয় তাহলে সেকেন্ড ফ্লোরের কিন্তু 25%ই অফ প্লট এরিয়া আমরা ইউজ করতে পারবো। এত পার্সেন্ট অফ প্লট এরিয়া আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরের জন্য ইউজ করতে পারবো না, ঠিক। সেই রকম 201 থেকে 500 মিটার স্কোয়ার হলে 50% আমরা ইউজ করতে পারবো, 501 থেকে 1000 হলে 40%, এবং 1000 মিটার স্কোয়ারে বেশি হলে 33.33% আমরা প্লট এরিয়া ইউজ করতে পারবো, বা 400 মিটার হুইচ এভার ইজ মোর, যেটা বেশি হবে সেটা আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা এটা নয় যে আমাদের প্লট এরিয়া যাই থাক না কেন ততটাই দূরে আমরা ঘরটা করব, সেটা কিন্তু নয়। এটা ডিপেন্ড করছে যে কতটা প্লট এরিয়া থাকবে তার পার্সেন্টেজ আমি কত পরিমাণ কভার এরিয়া ইউজ করতে পারবো আমাদের বিল্ডিংয়ের জন্য। মার্জিন, the open spaces inside and around the building, particularly residential type, have to provide to
সার্টেন অফ দ্য লাইট অ্যান্ড ভেন্টিলেশন রিকোয়ারমেন্ট। তাহলে মার্জিনটা ওই যেটা বললাম সেটব্যাক, সেটাকেই মার্জিন বলছে। ফ্রন্ট ওপেন স্পেস, রিয়ার ওপেন স্পেস, সাইড ওপেন স্পেস। আচ্ছা, ফর বিল্ডিং আপ টু 300 মিটার স্কোয়ার প্লট এরিয়া। তাহলে ম্যাম নেটওয়ার্ক অনেক ইস্যু হচ্ছে। বুঝতে পারলাম, কিন্তু হ্যালো, আমি, হ্যাঁ বুঝতে পারলাম, বুঝতে পারছি না কেন এই কয়েকদিন ধরে আমাদের এখানে আপনার নেট, ভয়েস অনেক কেটে যাচ্ছে। কয়েকদিন ধরে আমাদের এখানে একটু নেটটা ইস্যু করছে। এবার বারবার করে কাস্টমার কেয়ারকে বলার পরও ওরা সেরকম কোনো মাঝে মাঝে সলিউশন, স্ক্রিনটাও চলে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি না। এবার কাস্টমার, নেট আমাদের সুন্দর আছে কিন্তু হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম করছে। কাস্টমার কেয়ারকে ফোন করেছিলাম আমরা, কোনো সলিউশন ওরা করতে পারছে না। খুব ঝামেলার মধ্যে পড়ে আছে, আমরা নিজেরই ঝামেলার মধ্যে পড়ে আছি। এখন শোনা যাচ্ছে তো, মানে শোনা যাচ্ছে তো? আচ্ছা ভয়েস ক্লিয়ার হচ্ছে আমার, বারবার একটু আচ্ছা, এবার কি করি বলো তো? নেট ফেট সবই আছে, এবার নেটওয়ার্কের ইস্যু হলে খুব ঝামেলাই। না ভাই, শেয়ার করছে, শেয়ারে কি এখন আবার আসছে। পাওয়া দেখাচ্ছে না, এবার আবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো ফর বিল্ডিং অ্যাবভ 300 মিটার স্কোয়ার প্লট এরিয়া অ্যান্ড হাইট আপ টু 13 মিটার, তাহলে আমাদের মিনিমাম সেটব্যাক আমাদের কত হবে সেটা অবশ্যই আমি আগে বলেছি যে মিনিমাম রোড উইথ আমাদের কতটা তার উপর ডিপেন্ড করছে। আপ টু 12 মিটার উইথ থাকলে আমাদের সেটব্যাক 3 হবে, 12 থেকে 18 মিটার থাকলে 4, এবং অ্যাবভ 18 মিটার থাকলে 4.5। মিনিমাম রেয়ার সেটব্যাক ইজ 3 মিটার, তাহলে পেছন দিকে আমাদের 3 মিটার থাকতেই লাগবে। মিনিমাম সাইড ব্যাক কত থাকবে, তাহলে প্লট এরিয়া, এটাও আবার ডিপেন্ড করছে সাইড ব্যাকটা প্লট এরিয়ার ওপর। যদি আমাদের 301 থেকে 670 থাকে তো সেক্ষেত্রে আমাদের 1.5 মিটার অর 0.25 অফ দ্য হাইট অফ দ্য বিল্ডিং অন ইচ সাইড। তাহলে আমাদের 301 থেকে 670 থাকলে 1.5 মিটার হচ্ছে, না হলে বিল্ডিংয়ের যে হাইট হবে তার 0.25% বোথ সাইডে থাকবে। অ্যাবভ 610 হলে কী হবে না, 3 মিটার অন বোথ সাইড অর 0.25 অফ হাইট অফ দ্য বিল্ডিং হুইচ ইজ হায়ার। তাহলে অ্যাবভ 670 থাকলে হয় আমাদের 3 মিটার হবে, নয় আমাদের 0.25 অফ দ্য বিল্ডিং হাইট হবে। এবার দুটোর মধ্যে যেটা হাইট হায়ার হবে সেই ভ্যালুটা আমরা নেব। আচ্ছা, হাইট অফ দ্য বিল্ডিং, হাইট অফ দ্য বিল্ডিং অ্যাকর্ডিং টু উইথ অফ স্ট্রিট। অলওয়েজ শুধু বিল্ডিং নয়, আমরা যদি কোনো অ্যাপার্টমেন্টও কোনো কনস্ট্রাকশন হয়, সে অ্যাপার্টমেন্টটা কতটা পর্যন্ত, কত লেভেল পর্যন্ত তারা কনস্ট্রাকশন করতে পারবে সেটা কিন্তু আমাদের রোড কত আছে তার উইথের ওপর ডিপেন্ড করছে। ইনফ্যাক্ট কোনো কোনো সময় এটাও ডিপেন্ড করে যে ওই যে অ্যাপার্টমেন্টটা হচ্ছে সেটা দুদিকে রোড আছে, না একদিকে রোড আছে, না 3 দিকে রোড আছে। যদি 3 সাইডেই রোড থাকে অ্যাপার্টমেন্টের, তাহলে অ্যাপার্টমেন্টটা আমরা 10 লেভেল অর অ্যাভভ করতে পারি, এবং দুদিকে থাকলে 7 অ্যান্ড অ্যাভভ, একদিকে থাকলে 5 অ্যান্ড অ্যাভভ, এইভাবেও কিন্তু ডিফাইন হয় কোনো কোনো জায়গায়, যে আমাদের কতটা সাইডে রোড আছে, এক সাইডে না 2 সাইডে না 3 সাইডে, এর ওপরও ডিপেন্ড করছে যে আমাদের অ্যাপার্টমেন্টের হাইটটা কত হবে। তো সেরকম অ্যাপার্টমেন্ট ছাড়া যদি রোড হয় সেম প্রসেস ফলো হবে, যে আমাদের যে রোডের উইথ কতটা আছে সেই অনুযায়ী বিল্ডিংয়ের হাইটটা আমাদের ডিফাইন হবে। তাহলে দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য বিল্ডিং শ্যাল নট এক্সিড 1.5 টাইমস দ্য উইথ অফ দ্য রোড। ফর বিল্ডিং ইন vicinity of aerodromes, the maximum height of the building is fixed in consultation with civil aviation authorities. The height shall not included if building is erected 1/3 of roof area, including roof tank and its support, ventilation, lift room, roof structure other than penthouse. আচ্ছা, পেন্ট হাউস মানে কি জানো? কারো কি পেন্ট হাউস মানে কি জানা আছে?
আচ্ছা, পেন্ট হাউস মানে হচ্ছে যে আমাদের ফ্লোর রুফটা রয়েছে, রুফের ওপর আমাদের যে ছাদ ঘর থাকে, মানে আমাদের যে স্টেয়ার দিয়ে আমরা রুফে উঠলাম, স্টেয়ারের ওপরেও তো আরেকটা রুফ থাকে, সেটাকে পেন্ট হাউস বলা চলে। আবার যখন ধরো আমাদের লিফট যদি থাকে কোনো অ্যাপার্টমেন্টে, সেই লিফটের মেকানিক্যাল রুম থাকে। अगेन सेम प्रॉब्लम। এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া। মানে কি হচ্ছে না কেন নেটওয়ার্কটা বাবা? এসো তো এখানে এসো। হ্যাঁ ধরো কানেক্টেড করেছি কিন্তু নেটওয়ার্ক আসছে না কেন? তোমার নেটওয়ার্কটা দেখাচ্ছে না কেন? দাঁড়া আসছে 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 তুই দেখ বল আমি দেখ দাঁড়া 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 শোনো, এই দেখো আমার তো ফুল দেখাচ্ছে, তোমার তো দেখাচ্ছে নেই কেন? ডিসকানেক্ট করলে cannot connected to the network connect. আচ্ছা এখন শোনা যাচ্ছে? দেখো দেখা এবং শোনা যাচ্ছে কিনা বলো একটু। শোনা যাচ্ছে ম্যাম, কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা একটু পর আসবে, দাঁড়াও। এক মিনিট। ম্যাম ক্লাস এন্ডের পর কি ম্যাম বলছি ক্লাস এন্ডের পর কি আপনাকে আবার কল করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কল করবে। ওকে ম্যাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার বলো তো একটু দেখা যাচ্ছে কিনা, কেউ একজন বলো। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে হাইট অফ দ্য বিল্ডিং, না হাইট অফ দ্য বিল্ডিং অ্যাকর্ডিং টু উইথ অফ স্ট্রিট, the maximum height of the building shall not exceed 1.5 times the width of road for আচ্ছা তাহলে হচ্ছে যে আমাদের হাইট অফ দ্য বিল্ডিং যেটা বললামই, যে আমাদের 1.5 টাইমস অফ দ্য উইথ অফ দ্য রোড হওয়া উচিত। এবং এটার হচ্ছে যে তোমার দ্য হাইট শ্যাল নট ইনক্লুডেড ইফ বিল্ডিং ইজ ইরেক্টেড 1/3 অফ দ্য এরিয়া, রুফ এরিয়া। তো হাইট অফ বিল্ডিং অলওয়েজ ডিপেন্ড করছে যে আমাদের রোড উইথ এবং কটা রোড আছে, যেটা বললাম আমরা নর্মালি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে তোমরা দেখবে যে অ্যাপার্টমেন্টের এরকম একটা রুলস আছে যে আমাদের অ্যাপার্টমেন্টের হাইট বা ফ্ল্যাটের হাইট কত হবে, সেটাও কিন্তু নাম্বার অফ রোডের ওপর ডিপেন্ড করে। যদি সিঙ্গেল রোড থাকে সেরকম হাইট হবে, যদি ডাবল রোড বা 3 সাইডের রোড থাকে সেরকম একটু বেশি হাইট কনস্ট্রাকশন করার কিন্তু পারমিশন থাকে, ঠিক আছে। আচ্ছা প্লিন্থ হাইট, দ্য হাইট অফ দ্য প্লিন্থ shall not be less than 450 mm গ্রাউন্ড লেভেল। তাহলে গ্রাউন্ড লেভেল থেকে কখনোই 450-এর কম প্লিন্থ হাইট আমাদের কিন্তু হবে না। মিনিমাম হাইট অফ 600 mm ইজ দ্য বেস্ট ফ্রম ড্রেনেজ অর আদার
কনসিডারেশন। তাহলে আমাদের সব থেকে বেস্ট হয় যদি আমরা প্লিন্থ হাইটটা 600 mm হয় আমাদের। ইট ইজ মিনিমাম 900 mm ইন ওয়াটারলগড সয়েল। ওয়াটারলগড সয়েল কি না, যে সয়েলে আমাদের মানে জলা জমি যাকে বলা হয়, জলা জমি যদি আমাদের থাকে তো সেক্ষেত্রে আমাদের প্লিন্থ হাইটটা 900 mm এর নিচে হওয়াই উচিত নয়। কারণ যেহেতু বুঝতেই পারছো জলা জমির উপর আমাদের প্লিন্থ হাইটটা যতটাই হাইটে রাখবো ততটাই আমাদের বিল্ডিংটা সাস্টেনেবিলিটি হবে। আচ্ছা, তারপর হচ্ছে মিনিমাম সাইজ অফ ডিফারেন্ট রুম। আমাদের কীরকম মিনিমাম এরিয়া, মিনিমাম সাইজ অফ সাইড, মিনিমাম হাইট কীরকম হবে, কোন এরিয়া মানে কীরকম রুমের জন্য সেটা কিন্তু এই চার্টে দেওয়া আছে। তাহলে বেডরুম, লিভিং রুম, স্টাডি রুম, মিনিমাম এরিয়া 9.5 মিটার স্কোয়ার, মিনিমাম সাইজ অফ সাইড 2.4 মিটার, এই সমস্ত রয়েছে। কিচেনের জন্য 5 মিটার স্কোয়ার, 1.8 মিটার। বাথরুমস অ্যান্ড ওয়াটার ক্লোসেটসের জন্য কিন্তু 1.8 মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ওরা সুন্দরভাবে বলেছে, ইফ বাথ অ্যান্ড ওয়াটার ক্লোসেট আর কম্বাইন্ড, ইটস ফ্লোর এরিয়া শ্যাল নট লেস দেন 2.8 মিটার স্কোয়ার উইথ মিনিমাম উইথ 1.2 মিটার। তাহলে আমাদের শুধু বাথরুম যদি হয় তাহলে 1.8 মিটার স্কোয়ার হতে পারে, বাট যদি বাথ আর ওয়াটার ক্লোসেট একসাথে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের 2.5 মিটার স্কোয়ারই হতে হবে এবং উইথ দ্য মিনিমাম 1.2 মিটার হতে হবে ফর অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, তারপর কি নেম অফ রুম, মিনিমাম এরিয়া, মিনিমাম সাইজ অফ সাইট। তাহলে স্টোরেজ রুম 3 মিটার স্কোয়ার, গ্যারেজ 12.5 মিটার স্কোয়ার, স্টেয়ার কেস, দ্য মিনিমাম উইথ অফ স্টেয়ার কেস ইজ 0.9 মিটার। এইটা কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন। হ্যাঁ, তোমরা ধরো কোথাও ইন্টারভিউ দিতে গেছো, সেখানে কিন্তু রিটেন এক্সামও হয়, হতেই পারে আবার নাও হতে পারে, ইটস ডিপেন্ড। বাট যদি রিটেন এক্সাম হয় এটা কিন্তু একটা শর্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ছে যে মিনিমাম উইথ অফ দ্য স্টেয়ার কত হতে হবে, 900 mm বা 0.9 মিটার, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে বিল্ডিং রিকোয়ারমেন্টস, মিনিমাম ফ্লোর এরিয়া, হ্যাঁ, তো এখানে কি কি ইউনিট আর মিনিমাম ফ্লোর এরিয়া কি এখানেও একটা সুন্দর চার্ট করে দেওয়া আছে। আচ্ছা, বেসমেন্ট বা সেলার। তাহলে বেসমেন্ট কোন জিনিসটা না, ধরো আমাদের কোনো একটা হাই রাইজ বিল্ডিং হচ্ছে, তার মাটির নিচে একটা লেভেল আমরা করি, সেই লেভেলটা হচ্ছে বেসমেন্ট এরিয়া। এবং এই বেসমেন্ট এরিয়ারে আমরা কিন্তু বেসমেন্টটা থাকার জন্য করি না, ওটা মেবি আমরা গ্যারেজ হিসেবে ইউজ করতে পারি বা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারি, ঠিক। তো এটা হচ্ছে বেসমেন্ট, এটা নিয়ে পড়ে নিও, আমি আর বলছি না, ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, রিকোয়ারমেন্ট অফ বেসমেন্ট। তাহলে বেসমেন্ট আমাদের বেসমেন্ট করার জন্য কী কী রিকোয়ারমেন্ট হওয়া উচিত। দ্য হাইট অফ বেসমেন্ট ফ্রম দ্য ফ্লোর টু দ্য আন্ডারসাইড অফ দ্য রুফ স্ল্যাব অর সিলিং শ্যাল নট বি লেস দেন 2.4 মিটার। তাহলে আমাদের বেসমেন্টের হাইট অলওয়েজ মিনিমাম 2.4 মিটার হতে হবে ফ্রম রুফ স্ল্যাব, মানে ওপরে যে স্ল্যাবটা হচ্ছে বা ওপরে যে সিলিং হাইটটা রয়েছে সেটা থেকে আমাদের বেসমেন্টের ফ্লোরটা পর্যন্ত 2.4 মিটার হবে। The maximum height of the ceiling of any basement shall be 0.9 meter and maximum 1.2 meter above the average surrounding ground level. Adequate arrangements shall be made such that surface drainage does not enter the basement. তাহলে বেসমেন্টটা এমন হতে হবে যে আমাদের যে সারফেসে গ্রাউন্ড লেভেলে যে ড্রেনেজটা রয়েছে সেটা যাতে কোনো রকমভাবে বেসমেন্টের মধ্যে সেই ড্রেনেজ ওয়াটারটা না ঢুকে যায়। আচ্ছা, the walls and floor of the basement shall be watertight. তাহলে বেসমেন্টের ওয়ালগুলো দেখবে অলওয়েজ আমরা রিটেনিং ওয়াল ইউজ করি বেসমেন্টের জন্য। তো রিটেনিং ওয়াল মানে কি, তো রিটেনিং ওয়াল মানে হচ্ছে আমরা যে কংক্রিটের কোনো ওয়াল আমরা বেসমেন্টে দিই, সেই ওয়ালটা আমাদের যেমন একদিকে আমাদের সয়েলের প্রেসারটাকে ওয়ালটা বেয়ার করছে, সেরকম কিন্তু ওয়ালটা ওয়াটার টাইট হিসেবেও কাজ করছে। তাহলে বেসমেন্ট যখনই হবে আমাদের অলওয়েজ রিটেনিং ওয়াল বেসমেন্টে দিতে লাগে। দ্য অ্যাক্সেস টু দ্য বেসমেন্ট শ্যাল বি সেপারেট ফ্রম দ্য মেইন অ্যান্ড অল্টারনেটিভ স্টেয়ারকেস প্রোভাইডিং অ্যাক্সেস অ্যান্ড এক্সিট ফ্রম হায়ার ফ্লোর। তাহলে বেসমেন্টের যে অ্যাক্সেসিবিলিটি হবে সেটা কিন্তু মেইন স্টেয়ারের সাথে কানেক্টেড না থাকে, সেটা যাতে সেপারেট থাকে, সেটাই এখানে বলতে চেয়েছি। আচ্ছা, কম্পাউন্ড ওয়াল।
তাহলে কম্পাউন্ড ওয়ালটা কীরকম কী হতে হবে না হতে হবে সেটা নিয়ে এখানে বলা আছে। Except with the special permission of the maximum height of compound wall shall be 1.5 meter above center line of the front street. It is permitted 2.4 meter when the top of 0.9 meter is open type construction. তাহলে আমাদের কম্পাউন্ড ওয়াল মানে আমাদের বিল্ডিংয়ের চারিদিকের যে ওয়ালটা থাকে সেই ওয়ালটার হাইটটা আমাদের কত হবে না, আমাদের সেন্টার লাইন অফ দ্য ফ্রন্ট স্ট্রিট মানে সামনের যে রাস্তাটা তার যে সেন্টার লাইন থাকবে তার থেকে 1.5 মিটার ওপরে থাকবে। এবং এটা হচ্ছে তোমার ইন কর্নার প্লট ইট ইজ রেস্ট্রিক্টেড টু 0.7 মিটার ফর এ লেন্থ অফ 10 মিটার অন সাইড অ্যান্ড ফ্রন্ট ইন্টারসেকশন। তাহলে যদি কর্নার প্লট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা রেস্ট্রিক্টেড করা হচ্ছে 0.75 মিটার পর্যন্ত। দ্য ব্যালেন্স হাইট অফ 0.7 মিটার মে বি মেড আপ থ্রো রেলিং অ্যান্ড অফ ডিজাইন টু বি অ্যাপ্রুভড বাই দ্য অথরিটি। তাহলে 0.75 যে মিটারটা রয়েছে সেটা আমরা কিন্তু অ্যাজ এ রেলিং হিসেবে ওই জায়গাটা দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে যে মেজানাইন ফ্লোর, মিনিমাম হাইট অফ মেজানাইন ফ্লোর শ্যাল বি 2.2 মিটার। তাহলে আমি যেটা বললাম যে আমাদের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর যদি অনেকটাই বেশি ডিফার করে লেভেলটা, তো সেক্ষেত্রে মাঝখানে আমরা একটা লেভেল দিতে পারি, সেটাকেই বলছে মেজানাইন লেভেল, এবং সেই লেভেলটার হাইট আমাদের মিনিমাম 2.2 মিটার হবে। দ্য মিনিমাম সাইজ অফ দ্য মেজানাইন ফ্লোর ইফ ইট ইজ টু বি ইউজড অ্যাজ এ লিভিং রুম শ্যাল নট বি লেস দ্যান 9.5 মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি মেজানাইন লেভেলটাকে অ্যাজ এ রুম হিসাবে কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু 9.5 মিটার স্কোয়ার ওই এরিয়াটা হতে লাগবে। The aggregate area of such mezzanine floor in a building shall in no case exceed 1/3 the plinth area of the building. তাহলে আমাদের মেজানাইন ফ্লোরটা ম্যাক্সিমাম 1/3 অফ দ্য প্লিন্থ এরিয়া, আমাদের যা প্লিন্থ এরিয়া হবে তার 1/3 যা এরিয়াটা আসবে সেই এরিয়াটা আমরা ম্যাক্সিমাম মেজানাইন ফ্লোর পর্যন্ত মানে মেজানাইন ফ্লোর হিসেবে কনসিডার করতে পারি। তো এই গেল বিল্ডিং বাই লজের কিছু ব্যাপার স্যাপার, এবং এই পিডিএফটা অবশ্যই আজকে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো, ঠিক? আচ্ছা, তারপর আমি এখন ক্যাডে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ক্যাডে প্রথমেই বলে রাখি, আচ্ছা তোমরা কি Ctrl 0 দিয়ে কি হয় এটা কি কারোর জানা আছে? Ctrl 0 কমেন্ট দিয়ে কি হয় কারো জানা আছে? না ম্যাম। আচ্ছা, Ctrl 0 যদি দিই দেখো তাহলে কি হবে, Ctrl 0 দিলে আমার যে এই রিবন বারটা আছে না এটা অফ হয়ে যায়, দেখো অফ হয়ে গেল, ঠিক আছে? আবার Ctrl 0 প্রেস করলে চলে আসে, ঠিক? এটা একটা গেল। আবার এটা অফ করার জন্য আরেকটা কমেন্ট মানে রিবন অফ লিখলে পরেও কিন্তু এটা অফ হয়ে যায়, রিবন অফ। যাই হোক, এখানে এই যে রিবন ক্লোজ এটা ক্লিক করলেও কিন্তু রিবনটা ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা জাস্ট এমনি জানানো। আচ্ছা, Ctrl 1 করলে তো জানো প্রপার্টি বারটা শো করে, Ctrl 2 করলে কারো জানা আছে কি করে মানে কি হয়? না ম্যাম, জানা নেই। ওকে, তো Ctrl 2 যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের অটোক্যাডের বাই ডিফল্ট কিছু ব্লক থাকে, তোমার কিচেনের বা যে কোনো কিছু গাড়ির ব্লক থাকে, ঠিক আছে? তো সেই ব্লকের পাথটা আমার কাছে খুলে যায়। আমি যদি এখানে Ctrl 2 প্রেস করি দেখো তাহলে কি হচ্ছে না, আমার এখানে ওই পাথটা খুলে গেল যেখান থেকে আমি কিন্তু সমস্ত ব্লক এখান থেকে নিতে পারবো, ঠিক? এবং এটা যদি Ctrl 2 না করো তাহলে তোমাকে এই পাথে যেতে লাগবে। সি প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম ফাইলস, অটোডেস্ক, অটোক্যাড পেজ, স্যাম্পল, ইউজ, তারপর ডিজাইন সেন্টার, এই পাথটাতে যেতে লাগবে। আদারওয়াইজ তোমরা এটাকে মিনিমাইজ করে Ctrl 2 প্রেস করবে। তো এই শর্টকাটটা কিন্তু একটু লিখে রাখো, হ্যাঁ? তোমাদের যদি কোনো ব্লকের কোনো জিনিসপত্র আনতে লাগে তখন কিন্তু এখান থেকে তোমরা আনতে পারবে।
আচ্ছা, আমাকে ইয়েটা অফ করে দাও, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করে দাও। হ্যাঁ, আচ্ছা। তো কন্ট্রোল 0 আর কন্ট্রোল 2 এই দুটো জিনিস এক্সট্রা বলে রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি লাস্ট দিন বলেছিলাম ডাব্লু ব্লক বা রাইট ব্লক নিয়ে। তো ডাব্লু ব্লকে মেনলি কি হয় আমাদের, আমাদের ধরো কোনো একটা ক্লায়েন্ট তোমাকে একটা ওর বিল্ডিং প্ল্যান করতে দিয়েছে। তো তুমি তোমার মতো করে তিন রকমের ডিজাইন ওকে সাবমিট করলে, যে এটা হচ্ছে আমার তিনটে প্ল্যানের অল্টারনেট প্ল্যানের একটা বিল্ডিং প্ল্যান। এবার ক্লায়েন্ট চুজ করলে যে আমার এই 3rd নাম্বার প্ল্যানটা আমার পছন্দ হয়েছে এবং এটাই আমাকে তুমি প্রিন্ট আউট করে দাও। তো সেক্ষেত্রে তুমি এত কষ্ট করে এই তিনটে প্ল্যান করেছো, তাহলে তুমি অবশ্যই চাইবে যে আমার এই দুটো প্ল্যানও তোমার কাছে থাকুক। তো সেক্ষেত্রে খুব ইজিতেই আমার যেটুকু লাগবে সেটুকু আমি আদার ফাইল হিসেবে সেভ করতে পারবো। তো সেটা মানে তুমি নর্মালি এইখান থেকে সব কিছু ডিলিট করে পার্জ করে সমস্ত কিছু করেও করতে পারো, তো সেটার খাটনিটা বেশি হবে। তো সেক্ষেত্রে তোমরা না খেটে কি করতে পারো, যে ডাব্লু ব্লক ইউজ করতে পারো। ধরো এটা তোমার যদি সিলেক্টেড হয়ে থাকে বা তোমার ধরো এইটুকু পোর্শনই লাগবে, তো সেক্ষেত্রে তোমরা এটা জাস্ট সিলেক্ট করে ডাব্লু ব্লক চলে এলো। দেন এটা তোমরা দেখো এবার পাথ দিচ্ছে। তোমরা এটা যে তোমার সার্ভারে যে কোনো পাথে বা তোমার ডেস্কটপে যে কোনো পাথে তুমি রেখে দিলে, সেটা কিন্তু নতুন ডিডব্লিউজি ফাইল হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু কোনো কিছু খাটানি ছাড়াই ডাব্লু ব্লক ইউজ করে যেটুকু জায়গা তোমার লাগবে সেটুকু জায়গা আলাদা করে সেভ অ্যাজ করে নিতে পারো। মানে এটা ওয়ান টাইপ অফ সেভ অ্যাজ, শুধু সেটুকু জায়গায় আমার সেভ হবে, আমি যেটুকু জায়গা সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে ডাব্লু ব্লক এন্টার, দেন পাথটা চুজ করলেই আমি কিন্তু আমার নতুন একটা ডিডব্লিউজি তৈরি হয়ে গেল। ঠিক? তো এটা গেল ডাব্লু ব্লক। তারপর হচ্ছে ব্লক এডিটও করা যায়। ধরো আমার কাছে, আমি প্রথমে এটা একটা ব্লক করে নিলাম। ধরো এটা আমার একটা ব্লক, তো এটা আমি বি এন্টার দিলাম। ব্লক আগের দিনই শিখিয়েছি যে কিভাবে করতে হয়। তো ব্লক করার জন্য প্রথমে বি এন্টার, দেন একটা ব্লকের নেম, দেন সেটাকে পিক পয়েন্ট করতে হয় যে আমি কোন পয়েন্টে এটা সিলেক্ট করতে চাইছি। দেন সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। তো এটা আমার একটা ব্লক হয়ে গেল। এবার এই ব্লকটাকে আমি এডিট করতে চাইছি। তো এই ব্লকটাকে এডিট করতে গেলে আমি এই ব্লকটাকে ডাবল ক্লিক করতে হবে আমার। আমি চুজ করে দিলাম আমার এই ব্লক, ওকে করে দিলাম। এবার এটা আমার কিন্তু ব্লকের জিনিসপত্র চলে এলো আমার কাছে। এবার এই ব্লকের জিনিসপত্রতে আমি আমার যে কোনো কিছু আমি করতে পারি। এখানে ব্লকের ধরো কোনো কিছু আমি অ্যাড করলাম বা কোনো কিছু মডিফাই করলাম, সেটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে সমস্ত কিছু মডিফাই করে আমি আবার কিন্তু ক্লোজ ব্লক করে এটা অলওয়েজ তোমাকে সেভ দ্য চেঞ্জেস করতে হবে, তবেই তুমি কিন্তু সেইটা চেঞ্জেসটা পাবে। বুঝলাম নেটওয়ার্কের ইস্যু কেন আজকে হচ্ছে এত বুঝতে পারছি না। এমনিতে মোবাইলের নেট কিন্তু সুন্দর চল। आगे में से আচ্ছা, মোবাইলে কিন্তু নেটটা সুন্দর চলছে, এইখানে যে কেন এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ব্লক, এবং ব্লক এডিটটা দেখালাম যে কিভাবে আমি ব্লক এডিট করতে পারি। এবার ধরো আমি এটা অন্য একটা প্রজেক্টে বা এই প্রজেক্টে এই ব্লকটাকে আবার চাইছি, তখন কিন্তু আই এন্টার মানে হচ্ছে ইনসার্ট। আই এন্টার করলে আমার কিন্তু এখানে চুজ করার অপশন দেবে যে আমি কোন ব্লকটাকে আনতে চাইছি। এটা আমার ব্লক আছে একটা, এটা আমার ব্লক আছে এটা, ধরো আমি এটা চুজ করলাম, তাহলে এটা আমি কিন্তু এইভাবে আনতে পারি, এইভাবে। ঠিক? তাহলে এটা হলো ব্লক ইনসার্ট, যার কমেন্ট হচ্ছে আই এন্টার। আচ্ছা, তারপর আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে ডাইনামিক ব্লক।
আচ্ছা, কারোর ডাইনামিক ব্লক কি সেটা কি কারোর জানা আছে? একটা ব্লকের মধ্যে ম্যাম ডিফারেন্ট সাইজের দুটো আইটেম বা ইয়ে রাখা। একদমই ঠিক। তো ধরো তোমাদের যদি আহ, আর একটা জিনিস জানার ছিল, আমরা যে ব্লকটা ক্রিয়েট মানে একটা ফাইলের মধ্যে মানে একটা এক্সাক্ট ফাইলের জন্য সেটা ব্লকটা সেভ হচ্ছে। ওই ব্লকটা কি আমরা যদি পরবর্তীকালে অন্য কোনো ড্রয়িং এ ইউজ করতে চাই, তো সেটা কি আমাদের কিন্তু তার নতুন করে ব্লক করতে হবে নাকি তখন সেটা কি করতে হবে? আচ্ছা, তোমাদের ধরো এটা আমার একটা ফাইল, আমি এখানে আরেকটা ফাইল ওপেন করলাম, এখানে আরেকটা ফাইল ওপেন করে আর এন্টার করলাম, এখানে আমি ব্লক পাচ্ছি না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই এখানে গিয়ে এই ব্লকটাকে জাস্ট কপি করে এখানে গিয়ে কন্ট্রোল ভি, তাহলে দেখো ওই ব্লকটা পেয়ে যাবে, তোমাকে আর ব্লক খাটতে হবে না, তোমাকে কপি পেস্ট করতে হবে। সেটা তো ম্যাম কপি পেস্ট করলাম, কিন্তু সাপোজ মনে করুন আমি ওই ফাইলটা দিয়ে দিয়েছি, ফাইলটা আমার কাছে নেই। অটোক্যাডে যেরকম আপনার কিছু ব্লক থাকে, তো সেখানে কি সেভ করলে কি এই ব্লকটা ওখানে সেভ হয়ে যাবে, যে আমি পরবর্তীকালে অন্য কোনো ফাইল আমি ইউজ হ্যাঁ করতে পারবো হ্যাঁ আবার? হ্যাঁ, এটা হচ্ছে ওই ডিসি বা ডিজাইন সেন্টারে গিয়ে পরেও তোমরা কিন্তু ব্লক সেভ করতে পারো, এখানে গিয়ে পরেও এখানেও তোমরা ওই ব্লকটা সেভ করে রেখে দিতে পারো, ঠিক আছে? এটাতেও কিন্তু হয়। তুমি হয় হ্যাঁ হ্যাঁ, তুমি হয় ওই যদি তোমার কাছে ফাইল অ্যাভেলেবেল থাকে তুমি ওইভাবে কপি পেস্ট করতে পারো, বা হচ্ছে এই ব্লকটা ডিসিতে সেভ হিসেবে সেভ করে দিলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? এবার তখন আমি ফাইল দিলেও অন্য সব মানে যখন খুশি ইউজ করতে পারবো, তাই তো? একদম একদম ঠিক। আচ্ছা, তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ডাইনামিক ব্লক। এটা একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু এটা তোমাদের খুব একটা কাজে লাগবে না, কিন্তু তোমাদের জাস্ট জানিয়ে রাখা। তো ডাইনামিক ব্লক হচ্ছে তোমাদের আহ, একটা ধরো একটা কোনো অবজেক্ট আছে, যেমন ধরো একটা বুক, একটা বই আছে, সেই বইয়ের যদি আমি ফ্রন্ট মানে টপে যেটা দেখবো সেটা আমি রেক্ট্যাঙ্গেল দেখবো, এবং রেক্ট্যাঙ্গেলের সাইড উইথটা ফ্রন্টে যেটা দেখবো বইয়ের থিকনেসটা সেটা অবশ্যই রেক্ট্যাঙ্গেল দেখবো, কিন্তু তার সাইজটা আলাদা হবে, এবং টপে যে বইটা দেখবো তার সাইজটা আলাদা হবে, মানে টপে বইয়ের সাইজটা আলাদা হবে, কিন্তু ফ্রন্টে থেকে দেখবো তখন তার কিন্তু রেক্ট্যাঙ্গেলে দেখবো কিন্তু থিকনেসটা শুধু দেখবো, তখন তোর তোমার রেক্ট্যাঙ্গেলের সাইজটা আলাদা হয়ে যাবে। তো সেটাই আমি একটা ব্লকের মধ্যে দেখতে চাইছি, একটা ব্লকের মধ্যেই আমি ওই বইটার ফ্রন্ট ভিউটা দেখতে চাইছি, আবার ওই ব্লকেই ওই বইটার টপ ভিউটা দেখতে চাইছি, ঠিক? তো সেক্ষেত্রে আমি কি করব না, আমি সেক্ষেত্রে ডাইনামিক ব্লক কিন্তু ইউজ করব। ধরো আমার এটা একটা বুক আছে যার টপটা আমি এরকম দেখছি, ঠিক আছে? এবং এটা আমি একটা ব্লক করে নিচ্ছি, ধরো এটাকে আমি একটু অফসেট দিয়ে দিচ্ছি, বা আরেকটা রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি, এটা ধরো আমার একটা বইয়ের টপ ভিউ, এটাকে আমি একটা ব্লক করলাম, এটার নাম দিলাম বুক টপ, ঠিক আছে? এন্টার, ওকে। আচ্ছা, আমি আরেকটা ইয়ে করব, ব্লক করব, যেটাতে আমি বইয়ের কিন্তু সাইডটা বা থিকনেসটা দেখতে পাবো। তো এটা ধরো ওই বইয়ের সাইড ভিউ এটা, তো এটাকেও আমি একটা ব্লক করে নেব, পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করে নিলাম, দেন এখানে এটা নাম দিলাম বুক সাইড। তাহলে আমার কাছে দুটো ব্লক অ্যাভেলেবেল আছে, এবার এই দুটো ব্লককে আমি একটা ব্লকে দেখতে চাইছি। তো সেক্ষেত্রে এই ব্লকটাকে আমি এডিট করলাম, এডিট করলে দেখো এইখানে তোমার একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এইখানে যদি প্যারামিটারে গিয়ে ভিজিবিলিটিতে যাই, এটা ধরো আমি ভিজিবিলিটিটা এখানে নিয়ে পুট করলাম, তাহলে এই ভিজিবিলিটির যে কন্ট্রোল সেটা আমি এখান থেকে করতে পারবো।
তো এখানে ধরো ভিজিবিলিটি স্টেটে গেলাম, ভিজিবিলিটি স্টেটে গিয়ে এখানে আমি নাম দিতে পারবো কোনো কিছু, যেমন এটারই রিনেম আমি করে দিচ্ছি। এটা ধরো এটা হচ্ছে বুক টপ বিটি, ঠিক, দিয়ে ওকে করে দিলাম। এবার এখানে আমি আই এন্টার করে আমার যে বুক সাইড এই ব্লকটা রয়েছে এটাকে আমি কিন্তু এখানে নিয়ে এলাম। আচ্ছা, দেন কি করলাম, এটাকেও সেম আমি ধরো এইখানটাতে প্লেস করলাম, এখানে প্লেস করলাম, প্লেস করে এটাকেও আমি একটা ভিজিবিলিটি দেব, নিউ। এটা আমার কি হবে না, বুক সাইড বিএস, ঠিক, ওকে করে দিলাম। তাহলে দেখো এখানে আমি দুটো ব্লকের নেম করেছি, একটা হলো বুক টপ, একটা হলো বুক সাইড। তো বুক সাইডটা চুজ করে আমি শুধু বুক সাইডে দেখতে চাইছি, এটা দেখতে চাইছি না, তখন কিন্তু এটাকে ধরে আমি কিন্তু হাইড করে দেব। তাহলে এটা আমার বুক সাইড। আবার যখন বুক টপটা চুজ করব তখন আমার বুক টপটা থাকবে, সাইডটা থাকবে না, তখন সাইডটাকে ধরে পড়ে আমি আবার হাইড করে দেব, ঠিক। তাহলে বিটি থাকলে পরে শুধু টপটা দেখতে পাচ্ছি, আর বিএস চুজ করলে আমি সাইডটা দেখতে পাচ্ছি। এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম এবং অবশ্যই সেভ দ্য চেঞ্জেস করলাম। ঠিক, আচ্ছা, দেন আচ্ছা আমি এটাতেই ছিলাম তো, এটা দিয়েছিলাম। এবার আমার দেখো এখানে পপ আপটা আসবে, আমি এখান থেকে কিন্তু যেটা আমার লাগবে, আমার টপ লাগলে আমি টপটা চুজ করব, আমার ফন্ট লাগলে আমি ফন্টটা চুজ করব। তো এইটাই হচ্ছে ডাইনামিক ব্লক, যেখানে আমি আমার একটা অবজেক্টের এলিভেশন, প্ল্যান, সেকশন সমস্ত কিছু কিন্তু একটা ব্লকের মধ্যে দেখতে পাবো। তো এটা গেল আমার ডাইনামিক ব্লক। এবার হচ্ছে তোমার অ্যাট্রিবিউট ব্লক, ঠিক। অ্যাট্রিবিউট ব্লকও আমরা কিন্তু ইউজ করতে পারি। তো অ্যাট্রিবিউট ব্লক আমরা কখন ইউজ করতে পারি সেটা কি কারো জানা আছে? চ্যাটে জানাও, ইয়েস, নো, এনিথিং। শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে তো? ওকে, সো অ্যাট্রিবিউট ব্লক হচ্ছে আমরা যখনই কোনো একটা টাইটেল ব্লক তৈরি করি, সেখানে ধরো আমাদের ক্লায়েন্ট নেম, প্রজেক্ট নেম, স্কেল এই সমস্ত তো লিখতে লাগে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওখানে অ্যাজ পার আমাদের রিকোয়ারমেন্ট আমরা কিন্তু সেখানেই সেটা এডিট করতে পারবো। তো এই অ্যাট্রিবিউট ব্লকটা আমি যদি একবার তৈরি করে নিই, তাহলে এই অ্যাট্রিবিউট ব্লকটা আমি কিন্তু অন্যান্য যে কোনো আমার প্রজেক্টে ওইটা ইউজ করতে পারবো, এবং ওখানে আমি আমার প্রজেক্ট নেম কি, প্রজেক্টের স্কেল কত, সেটা কিন্তু আমি বারবার করে চেঞ্জ করে লিখতে পারবো, মানে সেখানে আমার চেঞ্জ করার অপশন থাকবে। তাহলে ধরো আমার এখানে একটা ব্লক, একটা ইয়ে রয়েছে যেখানে আমার ধরো ফার্স্টে প্রজেক্ট নেম থাকবে, ধরো এটা হচ্ছে আমার প্রজেক্ট নেমের এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে আমার ড্রয়িং নেমের এরিয়া। তো এইভাবে বিভিন্ন আমার প্রজেক্টের টাইটেলের বিভিন্ন আমার বিষয় রয়েছে, যে কত স্কেল হবে, প্রজেক্টের নাম কি, ড্রন বাই, ক্লায়েন্ট নেম, এইভাবে কিন্তু রয়েছে। তো এইরকমভাবে যখন আমাদের রয়েছে, ঠিক, এবার ধরো এই জায়গাটায় যদি আমি টেক্সট লিখি, এমটেক্স যদি কোনো কিছু লিখি আমি, ঠিক,
কোনো একটা প্রজেক্ট নেম, ধরো প্রজেক্ট নেম, ঠিক, এটা আমার একটা প্রজেক্ট নেম। আচ্ছা, দেন এই প্রজেক্ট নেমটা আমাকে এখানে, যে প্রজেক্টের নেম সেটা আমাকে এখানে সবসময় এটা চেঞ্জেবল, এটা তো আমার ফিক্স, প্রজেক্ট নেমটা ফিক্স, এবার প্রজেক্ট নেম যে কোনো কিছু হতে পারে, সেটা আমার চেঞ্জেবল। তো যেটা আমার চেঞ্জেবল সেটাকে আমরা কিন্তু অ্যাট্রিবিউট ব্লক করে নেব। তো এখানে কয়েকটা কমান্ড আছে, যেমন ATTDEF, যদি আমি ATTDEF ATTDEF যদি এই কমান্ডটা দিই, তাহলে আমার চলে আসবে অ্যাট্রিবিউট ডেফিনেশন। মানে আমি যে অ্যাট্রিবিউটটা বানাচ্ছি তার ট্যাগ কি হবে, তার প্রম্পট কি হবে, ডিফল্টে আমি কি রাখবো। তো এই তিনটে কিন্তু তোমার ইচ্ছে মতো দিতে পারো, এটা কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই যে এটা এখানে আমি এক্স্যাক্ট কি লিখবো। তো ধরো তুমি এখানে প্রজেক্ট নাম রাখতে চাইছো, তো সেক্ষেত্রে হ্যাঁ একটা জিনিস মনে রাখবে, এই ট্যাগ যখন দেবো তখন কিন্তু ট্যাগে স্পেস দেওয়া যায় না, স্পেস দিলে কিন্তু এই অ্যাট্রিবিউট ডেফিনেশনটা হবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আন্ডারস্কোর দিতে পারি, তাহলে প্রজেক্ট আন্ডারস্কোর নেম ট্যাগে এটা দিলাম। প্রম্পটেও আমরা যে কোনো কিছু লিখতে পারি, এটা কোনো কিছু হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুল নেই। প্রম্পটে পিএল লিখলাম প্রজেক্ট নেম, সিমিলারলি ডেফিনেশনও পিএল লিখলাম, ঠিক, দেন এটা ওকে করে দিলাম, তাহলে আমার এটা চলে এলো। এবার এইটা আমি কিন্তু এখানে আমার যা ইচ্ছে, আমার যা প্রজেক্টের নাম, যদি আমার প্রজেক্টের নাম কোনো কিছু থাকে, ধরো এটা আমার প্রজেক্টের নাম এলো, এবার আমাকে বলা হলো যে প্রজেক্টের নাম না আমার চেঞ্জ হয়ে গেছে, এই প্রজেক্টের নামটা কিন্তু চেঞ্জ করতে লাগবে। সেক্ষেত্রে আমার কমেন্ট কি আছে না, অ্যাট্রিবিউট এডিট, ATTEDIT, অ্যাট্রিবিউট এডিট, ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এন্টার করলাম। আচ্ছা, এই অ্যাট্রিবিউট এডিটটা কখন আমার অ্যাক্টিভ হবে, দেখো এটা আমার নর্মালি এখন অ্যাক্টিভ হবে না। যদি আমি অ্যাট্রিবিউট এডিট মারি, এই যে ATTEDIT, এটা যদি মারি দেখো নেবে না। কেন নেবে না? কারণ এটা আমার এখন ব্লকে আমি করিনি, কনভার্ট করিনি, এটা জাস্ট অ্যাট্রিবিউটটা আমি বানিয়েছি। তো এটা যখন আমি ধরে পরে ব্লকে কনভার্ট করব, ধরো বি এন্টার করে একটা টাইটেল ব্লক নাম দিলাম, এটা আমার হচ্ছে টাইটেল ব্লক, এটা নাম দিয়ে আমি যখন পিক পয়েন্ট করে ব্লকটাকে তৈরি করব, তখন কিন্তু আমার এই অ্যাট্রিবিউট এডিট অপশনটা নেবে, এটা ওকে করলাম। তাহলে দেখো এই যে এখানে এখন অ্যাট্রিবিউট এডিট অপশনটা নিয়েছে, আমি এই জায়গায় দেখো চেঞ্জ করলাম, তো এটা আমার চেঞ্জ হয়ে গেল। বা আবার যদি আমি অ্যাট্রিবিউট এডিট কমেন্টটা দিই, সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে, এন্টার করলে এই চলে এলো, আবার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এটা গেলো অ্যাট্রিবিউট এডিট। তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট ডিসঅ্যাপিয়ার। ধরো এরকম আমি ধরো অ্যাট্রিবিউট দিয়ে আমি আরেকটা অ্যাট্রিবিউট বানাচ্ছি, ATTDEF, অ্যাট্রিবিউট ডেফিনেশন। এটা দিয়ে ধরো আমি আরেকটা অ্যাট্রিবিউট বানালাম, ধরো এইখানে নাম দিলাম আমি ডেট, প্রম্পটেও ডেট লিখলাম। আচ্ছা, ডিফল্টে এখান থেকে কিন্তু তোমাদের ডেটটা চুজ করতে হবে, এই যে আমার ডেট, এবং তার ফরম্যাটটা কি হবে সেটা আমি এখান থেকে চুজ করে নিতে পারবো। দেন ওকে করলাম। দেন ধরো আমি এটা আমার ডেটের জায়গায়, এই জায়গাটাতে আমি কিন্তু অ্যাট্রিবিউটটা বসিয়ে দিলাম, ঠিক। এবার হচ্ছে অ্যাট্রিবিউট আচ্ছা, এবার হচ্ছে তোমার কি না, এই ডেটটা আমার একটা অ্যাট্রিবিউট ডেফিনেশন হলো, এটা একটা অ্যাট্রিবিউট ডেফিনেশন। এবার আমি চাইছি যে এই দুটোকে অফ করতে, আমি দেখতে চাইছি না। তো সেক্ষেত্রে কমেন্ট কি না, অ্যাট্রিবিউট ডিসঅ্যাপিয়ার,
DISP এন্টার। এবার এখানে এটা তো অন হয়ে আছে, আমি অফ করলে দেখো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এটা কেন ডিসঅ্যাপিয়ার হলো না? কারণ এটা আমার ব্লকের মধ্যে নেই। আমার যদি এটাও ব্লকের মধ্যে থাকতো এটা আমার কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যেত। আবার আমি যদি অ্যাপিয়ার করতে চাই, সেম আমি অ্যাট্রিবিউট এটিটি ডিসঅ্যাপিয়ারে এন্টার করলাম, অন করে দিলাম, দেখো চলে এলাম। তাহলে এইভাবে কিন্তু আমি অ্যাট্রিবিউটটাকে ডিফাইন করতে পারি, এডিট করতে পারি এবং অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার করতে পারি। আচ্ছা, লাস্ট কি জিনিস আছে না, লাস্ট হচ্ছে ব্যাটম্যান। ব্যাটম্যান বলে একটা কমেন্ট আছে, যদি আমি BITMAN, ব্যাটম্যান। ব্যাটম্যান এটা কি হয় না, এটা তো হচ্ছে যে ব্লক আমার যেটা থাকে সেটা আমি ম্যানেজ করতে পারি। সরি, এটা এ হবে, এই যে ব্যাটম্যান, এটা এ হবে, যাই হোক এটা চুজ করলেও হবে। তাহলে ব্লক ম্যানেজ, ব্লক অ্যাট্রিবিউট ম্যানেজ, এটাকেই ব্যাটম্যান বলা চলে, মানে এটাই হচ্ছে ব্যাটম্যানটার কমান্ড। তো সেক্ষেত্রে আমার ফুল যে ব্লকটা আছে সেই ব্লকটা পুরোটাই আমি কিন্তু এডিট করে, ধরো তার কালার আমি চেঞ্জ করতে পারবো, তার লেয়ার চেঞ্জ করতে পারবো, লাইন ওয়েট, লাইন টাইপ এগুলো চেঞ্জ করতে পারবো, এবং টেক্সটের যদি কোনো কিছু থাকে, আমি যদি টেক্সট অন্য কিছু চুজ করতে চাই সেটা চুজ করতে পারবো, তার হাইট, উইথ এগুলো চেঞ্জ করতে পারবো, অ্যাট্রিবিউটের নেমটাও এখানে আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে ব্লক এডিটে আমি সমস্ত কিছু কিন্তু এডিট করতে পারবো। দেন ওকে করে দেবো, দেন অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার যদি ব্যাটম্যানটা ইউজ করি তো সেই ব্যাটম্যানটে আমি কিন্তু সমস্ত কিছু ম্যানেজ আমি করতে পারবো সেখান থেকে। তাহলে তোমাদের কমেন্টগুলো আরেকবার বলে দিচ্ছি। ATTDEF অ্যাট্রিবিউট ডেফিনিশন, সেখান থেকে আমি অ্যাট্রিবিউট করতে পারবো। ATT এডিট, অ্যাট্রিবিউট এডিট করতে পারবো। ATT ডিসঅ্যাপিয়ার, আমরা অ্যাট্রিবিউট কোনো কিছু ডিসঅ্যাপিয়ার করতে পারবো বা অ্যাপিয়ার করতে পারবো সেম কমেন্টে। আর ব্যাটম্যান, ব্লক অ্যাট্রিবিউট ম্যানেজ। ঠিক আছে, তাহলে এটা গেল অ্যাট্রিবিউটের, ব্লক অ্যাট্রিবিউট এবং ব্লকের গল্প। এবং তোমরা এই ব্লকটা দেখবে যদি কোনো কিছু সাইটে যাও, তোমরা গুগলে সার্চ করে যদি বলো যে আমার ফ্রি ব্লক কিছু ডাউনলোড করতে লাগবে, তো সেখানেও কিন্তু কিছু কিছু ফ্রি সাইট আছে যেখান থেকে তোমরা ব্লক ডাউনলোডও করতে পারবে অটোক্যাডের জন্য। ঠিক, তো এটা গেল আমার ব্লক নিয়ে। আচ্ছা, এবার আমি আসবো এক্সরেফ নিয়ে। তো এক্সরেফটা কি না, এক্সরেফটা হচ্ছে এক্সরেফের সাথে আমি একটু প্রথমে বলে দিতে চাইবো যে আমাদের রেভিটের সাথে ক্যাডের এই জায়গাটা কোথায় মিল আছে। তো ক্যাডে এক্সরেফ মানে হচ্ছে আমার ধরো কোনো একটা প্রজেক্ট ক্লায়েন্ট ধরো আর্কিটেকচারের একটা ক্যাড ফাইল আমাকে দিয়েছে, দেন আমাকে বলছে যে আর্কিটেকচার এই ক্যাড ফাইলটাকে অ্যাজ এ রেফারেন্স রেখে তুমি স্ট্রাকচারের একটা প্ল্যান আমাকে করে দাও। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই এক্সরেফ বা এক্সটার্নাল রেফারেন্স এই কমেন্টটাকে ইউজ করে আর্কিটেকচারের ওই ক্যাডটাকে আমি এখানে লিঙ্ক করে তার উপর আমি স্ট্রাকচারের কোনো প্ল্যান তৈরি করতে পারবো। তো এটা হচ্ছে ক্যাডের এক্সরেফ। সেম সেম অ্যাজ আমি যদি রেভিটে যাই, তাহলে রেভিটে হচ্ছে তোমার ওটাকে বলে লিঙ্ক ফাইল। যদি আমার কোনো কিছু আর্কিটেকচার রেভিট ফাইল ক্লায়েন্ট আমাকে দিয়ে থাকে এবং সেটার ভিত্তিতে আমাকে যদি একটা স্ট্রাকচারাল মডেল করতে বলে, তো সেক্ষেত্রে আমরা রেভিটে ভিউ ইনসার্ট বলে একটা অপশন আছে, সেই ইনসার্ট অপশনে গিয়ে পরে লিঙ্ক রেভিট বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে পরে আমি কিন্তু আমার যেখানে রেভিটের আর্কিটেকচার ফাইলটা আছে সেই পাথটা ওখানে যদি আমি দিয়ে দিই, তাহলে আমি সেই আর্কিটেকচার ফাইলটা অনায়াসে রেভিট ফাইলে লিঙ্ক করতে পারবো। তো সেটাও অ্যাজ এ এক্সরেফ হিসেবে আসবে, মানে আমাদের ক্যাডে যেটা এক্সরেফ সেটা রেভিটের লিঙ্ক ফাইল। ঠিক, এবং সেখানে আরও অ্যাডভান্স ফিচার্স আছে, যেখানে ধরো আমার একটা আর্কিটেকচারে ডোর, উইন্ডো, ওয়াল, ফ্লোর, রুফ এই সমস্ত কিছু থাকে। এবার আমি যদি পার্টিকুলারলি কোনো কিছু আমি দেখতে চাইছি, আমি ধরো শুধু ওয়ালটা দেখতে চাইছি, তো সেক্ষেত্রে ওখানে কিন্তু ম্যানেজ করা যায়, আমি শুধু ওয়ালটাতে ওখানে টিক করে দিতে পারবো এবং বাকিগুলো অফ করে দেবো, তো আমার শুধু ওয়ালটাই কিন্তু দেখাবে। তো এইভাবেও কিন্তু আমাদের রেভিটে কাজটা হয়। তো এখানে যখন আমি এক্সট্রাক্ট করব,
এখানে এক্সরেফের কমেন্ট কি দেব না এক্স আর ই এফ, এই যে এক্সরেফ। ঠিক, এখানে এক্সরেফটা ক্লিক করলে পরেই আমার একটা পপ আপ আসবে। আমার আসতে একটু লেট হচ্ছে, এই যে এসছে। আচ্ছা, এখানে আমি কি কি করতে পারি না, আমার এইখান থেকে অ্যাটাচ করতে পারবো। কি কি অ্যাটাচ করতে পারবো না, অ্যাটাচ ড্রয়িং, ডিডাব্লিউজি ড্রয়িং আমি অ্যাটাচ করতে পারবো, অ্যাটাচ ইমেজ, অ্যাটাচ ডিডাব্লিউএফ, এই সমস্ত কিছু, পিডিএফ, পয়েন্ট ক্লাউড। আচ্ছা, পয়েন্ট ক্লাউড, এই পয়েন্ট ক্লাউডটা কী জিনিস একটু বলে রাখি। এটা কিন্তু আমাদের রেভিটেও আমাদের পয়েন্ট ক্লাউডের কাজ আসে, যেটার নাম হচ্ছে স্ক্যান টু বিম। স্ক্যান টু বিম মানে কি, মানে ধরো আমাদের আমাদের বিভিন্নভাবে ইনপুট ক্লায়েন্ট আমাদের দিয়ে থাকে, অ্যাজ এ পিডিএফ, অ্যাজ এ ক্যাড, অ্যাজ এ ফাইল, রেভিট ফাইল, অ্যাজ এ পয়েন্ট ক্লাউড। ঠিক, তো এই পয়েন্ট ক্লাউড রিক্যাপ বলে একটা সফটওয়্যার আছে, যেখানে আমাদের এই পয়েন্ট ক্লাউডটা ওপেন হয়। এই পয়েন্ট ক্লাউডের যে ফাইলটা হয় সেটা বেসিক্যালি কি হয় না, তোমার ধরো একটা রুম আছে, 4টে দেওয়াল আছে, এবার তুমি একটা স্ক্যানার নিয়েছো যেটা 3D মডেলকে স্ক্যান করতে পারে বা 3D কোনো এলিমেন্টকে স্ক্যান করতে পারে। তাহলে সেই স্ক্যানারটা তুমি যদি রুমের মাঝখানে বসাও এবং চারিদিকে স্ক্যানারটা যদি ঘোরাও, তাহলে চারিদিকে 4টে দেওয়ালে কি কি আছে না আছে সব কিছু কিন্তু অ্যাজ এ পয়েন্ট হিসেবে, ডট 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 পয়েন্ট হিসেবে আমাদের কাছে অ্যাপিয়ার হবে। তো সেটাই হচ্ছে আমার পয়েন্ট ক্লাউড ফাইল, এবং সেটা আমরা রিক্যাপ সফটওয়্যারের মধ্যে ওপেন করে সুন্দরভাবে কিন্তু আমরা নেভিগেট করে দেখতে পারি যে কোন ওয়ালে কি রয়েছে। আমার ধরো কোনো একটা ওয়ালে কোনো একটা সুইচ আছে, সেই সুইচটা কতটা হাইটে রয়েছে, কোন পজিশনে রয়েছে, সেটা আমরা সুন্দর রিক্যাপে দেখতে পাবো। এবং এটা আমরা আমাদের রেভিটেও অ্যাজ এ লিঙ্ক ফাইল হিসেবেও ওটা অ্যাটাচ করতে পারবো। এবং এত কিছু কথা আমি কেন বলছি, কারণ এই পয়েন্ট ক্লাউডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের রেভিটে কিন্তু পয়েন্ট ক্লাউডেও কাজ হয়। এই জিনিসটা তোমরা কাজ করো না করো, এই বেসিক আইডিয়াটা তোমাদের থাকা দরকার, সেই জন্যই এতগুলো কথা বললাম। ঠিক, এবার এই পয়েন্ট ক্লাউডটা আমাদের যেমন রেভিটে আমরা অ্যাটাচ করতে পারবো, সেরকম কিন্তু আমরা অ্যাজ এ এক্সট্রা ফাইল হিসেবে আমাদের এই ক্যাডও অ্যাটাচ করতে পারবো। তো অ্যাটাচ অপশনটা যেমন এখান থেকে আসে, সেরকম অ্যাটাচ অপশনটা কিন্তু তুমি এখানে রাইট ক্লিক করলেও কিন্তু এখানে অ্যাটাচ সেম অপশনসগুলো পাবে। এবং একটা কোনো কিছু যখন অ্যাটাচ করবে, ধরো কোনো কিছু একটা তোমার কাছে ফাইল আছে, সেটা অ্যাটাচ করলে, অ্যাটাচ করার পর কি হলো যে ক্লায়েন্ট ধরো তোমাদের একটা আর্কিটেকচার ফাইল দিল, সেই আর্কিটেকচার ফাইলটা এক্সট্রাক্ট করে অ্যাটাচ করলে, অ্যাটাচ করার পর কাজ শুরু করেছো। এবার হঠাৎ 1 ঘন্টা পর ক্লায়েন্ট মেল করলো যে না, আমার আর্কিটেকচার ফাইলে একটু চেঞ্জ এসছে, তো তোমরা একটু আর্কিটেকচার ফাইলটা একবার ওই লেটেস্ট আর্কিটেকচার ফাইলটা নিয়ে তোমরা কাজ করো। তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে অ্যাটাচ করার পরও ওই আর্কিটেকচার ফাইলটা রিলোকেট, মানে ওই আর্কিটেকচার ফাইলটাতে যা যা চেঞ্জ আসছে সেটা কিন্তু এখানে রিলোড মারলে পরে কিন্তু সেই চেঞ্জেসগুলো এখানে পেয়ে যাবে। তো এটা আমি নেক্সট দিন কিন্তু তোমাদের, আরও এক্সট্রেপে অনেক কিছু ব্যাপার আছে, এটা আমি তোমাদের নেক্সট দিন দেখাবো। আজকে জাস্ট বলে রাখলাম যে এক্সট্রেপ দিয়ে আমরা কী কী করতে পারি এবং এক্সট্রেপের সাথে আমাদের রেভিটের কী কী মিল আছে এবং পয়েন্ট ক্লাউড কি, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে যা কিছু আমি পয়েন্ট ক্লাউড নিয়ে বললাম সেটার একটা বেসিক ধারণা, এবং সেটা তোমরা ইন্টারভিউ কোশ্চেন হিসেবেও পেতে পারো যে পয়েন্ট ক্লাউডের ফাইলের কোনো দিন কাজ করেছে কি না, এক্সকিউজ মি, তারপর ওটা আমরা রেভিটে লিঙ্ক করতে পারবো কি না, বা ওটা কোন সফটওয়্যারে ওপেন হয়, এরকম ধরনের জিনিসপত্র বা এরকম ধরনের কোশ্চেন তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে পারি ইন্টারভিউতে। ঠিক আছে, তো আজকে এতটাই থাক, আমি নেক্সট দিন এই এক্সট্রেপটাকে কন্টিনিউ করব। তোমাদের কোনো কিছু আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, তো ঠিক আছে, আজকের মতো এতটাই থাক। গুড নাইট সবাইকে। হ্যাঁ, কারো কিছু বলার থাকলে বলতে পারো। ম্যাম আমি আপনাকে কল করছি একটু পর। হ্যাঁ, তুমি আমাকে কিছুক্ষণ পর কল করো, চাপ নেই।
ও তো ঠিক আছে তো সবাইকে গুড নাইট, হ্যাঁ।